আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে নানান ঘটনা, যেমন দেখতে পাচ্ছি রামিসার মতো ছোট্ট একটি শিশুর ধর্ষণ মৃত্যু, ঠিক একইভাবে দেখতে পাচ্ছি নূরজাহান বেগমের মতো কিছু মা সন্তান এত ভালো পজিশনগুলোতে থাকার পরও তাদের সেভাবে কেন দেখাশোনা হচ্ছে না বা দেখভালে কেন সেই আমরা অসম্পূর্ণতা দেখতে পাই। ঠিক একইভাবে আবার যদি আমরা তাকাই পুরো দেশের সমসাময়িক ভূ রাজনীতি সব কিছু মিলিয়ে আমরা কতটুকু ভালো আছি। আসলে আজকে এই চ্যানেল আই রাউন্ড টেবিলে আমরা কথা বলবো এই সময়কার যে প্রশ্নগুলো, যে আলোচনাগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিল, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। এবং আমাদের সাথে আজকে আমরা কিছু অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এই আলোচনাগুলো করার জন্য। আমরা তাহলে আজকে একটু পরিচয় পর্বে চলে যাই। আমি তুহিনুর সুলতানা আছি পুরো আলোচনা জুড়ে। এছাড়া আমাদের সাথে আছেন ডাক্তার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। আমাদের সাথে আছেন জনাব আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। এছাড়াও আমাদের সাথে আছেন ব্যারিস্টার মিতি সঞ্জানা, তিনি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের। এছাড়া আমাদের সাথে আছেন লোকমান হোসেন আকাশ, এমডি, প্রযুক্তি শিল্প উদ্যোক্তা হিসেবেই তিনি বেশি খ্যাত। আমরা তাহলে আলোচনায় যাই। প্রথমে যদি আমি একটু ডাক্তার মিজানুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। আমার অনেকগুলো আসলে প্রশ্ন আছে আপনার কাছে, কিন্তু হয়তোবা প্রশ্ন ধরে আরও কিছু প্রশ্নের জন্য আসবো। কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা আসলে দেশের যে রাজনীতিটা দেখতে পাচ্ছি, রাজনীতির স্থিতিশীলতা আমরা কি দেখতে পাচ্ছি রাজনীতিতে? এত বেশি উৎকণ্ঠা, এত মানে অরাজকতা চারিদিকে, তার মধ্যে এদিকে দেখেন আবার দেখলাম যে যে পুশ ইন সীমান্তের সেই জায়গাটা থেকেও যদি দেখি, আজকে কিন্তু আপনাকে আমি প্রশ্ন করব একজন হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে না, আপনাকে আমি প্রশ্নগুলো করব আপনি যেহেতু রাজনীতির সাথে আছেন, গণফোরামে আছেন সাধারণ সম্পাদক হিসেবে, সেই হিসেবে আমি আপনাকে প্রশ্ন করব। আমরা দেখতে পেলাম যে সাইফুর রহমান বললেন যে পুশ ইন বন্ধ না হলে ভারতের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হবে না, কিন্তু আবার জয়সওয়াল বলছেন যে আমরা কিন্তু পুশ ইন করছি না, আমরা যাদেরকে নিষিদ্ধ এখানে পাচ্ছি তাদেরকেই আমরা শুধুমাত্র চলে যেতে বলছি। আসলে এই জিনিসটা কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমাদের সম্মানিত সহ আলোচক এবং চ্যানেলের দর্শক শ্রোতাকে। দেখুন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এবং প্রতিবেশী, মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিল এবং আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে তার সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করারও সুযোগ নেই। পাশাপাশি বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের যে আচরণগুলো বাংলাদেশ থেকে আমরা সবসময় সেটা সুন্দরভাবে রাখার চেষ্টা করেছি, কিন্তু ভারতের কাছ থেকে আমরা কখনোই সেই অর্থে বন্ধুসুলভ আচরণটা পাইনি। আপনি যদি খেয়াল করে দেখেন যে শেখ হাসিনার সময়, সেই সময় শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে আমরা ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, এবং শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রমন্ত্রীও এরকম একটি কথা সে সময় বলেছিলেন। এই নানান প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বাংলাদেশ কিন্তু কখনোই প্রশ্ন তোলে নাই, কিন্তু যদি আপনি দেখেন বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারত নাক গলিয়েছে। এটাই হচ্ছে আমাদের। এবং এই যে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেল, বিজেপি ক্ষমতায় আসলো, আসার পরে এই পুশিনের যে ঘটনা প্রবাহ এবং আমাদের এখানে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এগুলো নিয়েও তারা নানা ধরনের মন্তব্য, অযাচিত মন্তব্য তারা করছে। তাদের এখানেও তো ছাত্র রাজনীতি হচ্ছে, যেমন আপনি বোধহয় শুনেছেন ককরোচ পার্টি কিন্তু কালকে একটি অনেক বড় কালকে ইয়ে করবে। জি করছে। এখন আমাদের একটা বিষয় হচ্ছে যে এই যে বন্ধু রাষ্ট্র, তারা যেভাবে আমাদের এখানে পুশ ইন করছে, একটা আন্তর্জাতিক আইন আছে, রীতিনীতি আছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কিংবা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে, কিন্তু ভারত কিন্তু এই সবগুলো সীমা লঙ্ঘন করে আপনি দেখেন কিছু নারী শিশুদের বর্ডারে নিয়ে এসে হাজির করছে, এবং এইগুলো নিয়ে আমাদের দেশের যে বিডিআর আছে বা এখন বিজেপি যারা আছে, কালকের এই ঘটনাটি আসলেই তো সবাইকে এবং তারা কিন্তু মোকাবেলা করেছে এবং প্রতিরোধ করে যাচ্ছে। এই জায়গায় আমাদের সরকারকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কঠোর বলতে আন্তর্জাতিক ক্ষেত্র তো রয়েছে, সেখানে আমাদের প্রশ্ন তুলতে হবে। আরেকটা বিষয় বলি, আপনি জানেন যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে যে মমতা ব্যানার্জি প্রকাশ্যে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে কথা বলেছে, এই যে আমাদের উসমান হাদি, তাকে প্রকাশ্য দিবালোকে মারা হয়েছে, আমরা কিন্তু তার এই খুনকে, কোনো খুনকে আমরা সমর্থন করি না, কিন্তু আবার উসমান হাদি যে ধরনের বক্তব্য, আচার আচরণগুলো উস্কানিমূলক যেগুলো দিয়েছে, সেটাও কিন্তু রাজনীতির মাঠে
গ্রহণযোগ্য ছিল না, বিশেষ করে নারীদের নিয়ে যে সমস্ত অশ্লীল বক্তব্য ইত্যাদি খুবই নেতিবাচক ছিল। কিন্তু তাই বলে তাকে প্রকাশ্য খুন করলেন, এবং সে কোন পথে কিভাবে ভারতে পালিয়ে গেল যারা খুন করেছিল, আমাদের একজন সিনিয়র সাংবাদিক বিদেশ থেকে সেই তথ্যপাত্র দিল, এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই যে খুনিদেরকে প্রশ্রয় দেওয়ার যে একটা প্রবণতা, এরপরে তারা অ্যারেস্ট হলো, আমরা সেগুলো পেলাম। কিন্তু মমতা কি কথাটা বললেন যে তখন তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পুলিশ যে গ্রেপ্তার করলো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছে এই বিষয়টা যাতে পাবলিকলি না যায়। এই যে এই কথাগুলো তারা বলছেন, তার মানে কি? আমরা মমতার কথা কাউন্ট করতে চাই না, এবং এ নিয়ে আমাদের খুব একটা কি নেই। তখন কিন্তু উনি বলেননি, কিন্তু এখন উনি এটা বলে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছেন। আমি যে কথাটা আপনাকে বোঝাতে চাচ্ছি, তার মানে উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি কেন বলেননি? এখন তো উনি একজন পরাজিত প্রার্থী, ওনার এই কথাটা কি এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ধরনের ভ্যালু রাখবে? আমার কাছে মনে হয় যে তার এই কথা নিয়ে আমাদের ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া এটা নিয়ে উত্তক্ত হয়, এটার আমাদের কোনো কান দেওয়ার কোনো সুযোগ নেই। উনি এটা চাচ্ছেন হয়তো, কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে কি জানেন, একটা মেসেজ আমরা পেয়েছি যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, এটা নিয়ে কিন্তু তারা একটা নাক গলায়, আমরা যে কথাটা সহজ ভাষায় বলি, এই মেসেজটা কিন্তু তারা দিয়েছে। সময়ে মেসেজটা যদি সময় মতো না আসে, যেটা আমাদের প্রতিমন্ত্রী জানিয়ে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন, তাহলে তো এটা আর কোনো কাজে আসলো না। আমি একটু আপনার কাছে আমি আবার আসবো, আমি একটু জনাব আনিস আলমগীর আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক একটা অস্থিরতার সময়ে কিন্তু আমাদের খলিলুর রহমান নির্বাচিত হলেন আমাদের এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে। কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, যিনি ডক্টর মিজানুর রহমান যে কথাটি বললেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা থাকার কথা সেটা এখন ওই জায়গায় নেই কেন? আমরা কিন্তু দেখেছি খলিলুর রহমান কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে থাকা অবস্থায় এবং তার পরবর্তীতেও উনি কিন্তু ভারত সফর করেছেন, গঙ্গা চুক্তি নিয়ে কথাও বলেছেন। তাহলে এত কিছুর পরে আমাদের সম্পর্কের এই টানাপোড়েনটা কেন? এটা তো 5 আগস্ট থেকে শুরু হয়েছে, এটা তো হঠাৎ করে হয়নি। 5 আগস্টে যখন শেখ হাসিনা সে দেশে গেলেন, বাংলাদেশ আর্মির সহযোগিতা, তাকে পুরনো কথাগুলোকে বাদ দিয়ে আমি যদি বলতে চাই, এখন খলিলুর রহমান এরকম একটা পজিশনে আসছেন, এখন কি আমরা সেই টানাপোড়েনটা কমাতে পারবো কিনা? সেটাই আপনাকে বলছি। নিয়ে গেলেন বাংলাদেশ আর্মির লোক, উনাকে ওইখানে রেখে আসলেন। তারপর আমাদের সরকার যখন আসলো, তারা বললো যে ডিমান্ড করলেন যে উনাকে পাঠিয়ে দেন। সে ডিমান্ড ফুলফিল হয়নি। তারপরে সরকার নানাভাবে নানা সময় বলল অসম চুক্তি করেছেন শেখ হাসিনা, গোলামি চুক্তি করেছেন, হেন তেন, এগুলো কোনোটাই সরকার বাতিল করে নাই। তারপর সরকার বুঝাতে চাইলেন যে ভারতকে আমরা অনেক সুযোগ সুবিধা দিয়ে দিয়েছি, কিন্তু কার্যত দেখা গেল যে তার একটাও বাতিল করে নাই। ইউনূস সরকারের কথা বলতেছি আমি। তারপরে কি হলো, তারপরে ওরা একতরফা অনেকগুলো সুযোগ সুবিধা বাংলাদেশিদের জন্য নিষেধ করে দিল, বিশেষ করে ভিসা সুবিধা নিষেধ করে দিল। তারপর বাংলাদেশ থার্ড কান্ট্রি ইউজ করে যে এক্সপোর্ট করার সুবিধা ছিল, ইন্ডিয়ান কতগুলো বন্দর ইউজ করে সেগুলো বন্ধ করে দিল। তো এই যে একটা টানাপোড়েনের একটা চরম সীমায় চলে গেল, ইউনূস সরকার তার কোনো প্রতিকার করে নেই। এখনও সেই ধারাবাহিকতা চলছে বলবো না, একটু ইজি করার চেষ্টা হচ্ছে নতুন সরকার আসার পরে। এখন যেহেতু খলিলুর রহমান দুই সময়ই ছিলেন, ওই সময় উনি পররাষ্ট্রমন্ত্রী না থাকলেও এই সময় ছিলেন, তো আমরা আশা করছি যে সম্পর্কটা আরও সহজ হবে। এটাকে এত জটিল করার আমি কিছু দেখছি না। সীমান্তে যে ইয়েগুলো হচ্ছে, অস্থিরতাগুলো হচ্ছে, সেগুলো তো ভ্যালিড কিছু কারণ দেখাচ্ছে। ওদের কি বলে এটা, কাঁটাতারে বেড়া দিতে চায়। আমাদের এখান থেকে আমরা আপত্তি করেছি, যত জায়গায় দিতে হবে, এটা ঠিক আছে। আপনি তো 150 গজের মধ্যে দিতে পারেন না। তারপরে আপনি যে লোকগুলোকে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, সেগুলো আমি মনে করি যে যথেষ্ট ডিপ্লোম্যাটিক ওয়েতে হচ্ছে। এমন তো না যে আপনাকে পুশ করছে। আমি তো কোথাও পুশ করতে দেখছেন, আপনাকে আমি একটা তালিকা দিচ্ছি, আপনার এই নাগরিকরা আমার দেশে আশ্রয় নিয়েছে, আমার শেষ করতে দেন না। আমি আসছি আপনার জায়গায়, যে আপনার দেশের আমার দেশে কিছু নাগরিক সে দেশে চলে গেছে,
যে কারণে হোক যেভাবে যাক, তারা যদি বলে যে এটা আমাদের নাগরিক, তারা দাবি করে, তাহলে যথাযথ ডকুমেন্ট দিতে হবে। আর এদিকে সেই ডকুমেন্টগুলো চেক করবে। ঠিক একই কায়দায় আমরাও যদি মনে করি যে তারা তাদের নাগরিকদের আমাদের এখানে পাঠিয়ে দিচ্ছে, সেগুলো আমরা ডকুমেন্ট দিয়ে করব। ঠেলাঠেলি জরুরি না, ডকুমেন্ট দিয়ে জরুরি, এবং এটা হচ্ছে সভ্য রীতিনীতি। জি, বৈধতার জায়গাটা আমাদের হ্যাঁ, আপনি যে জিনিসটা জানতে চাচ্ছিলেন। যে আমি আসলে জানতে চাচ্ছিলাম, খলিলুর রহমান নিয়ে কিন্তু আমাদের দেশে এত কন্ট্রোভার্সি ছিল, কিন্তু তাকে এখন এই মুহূর্তে যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদটা দেয়া হলো, তাহলে গ্লোবাল যে লিডাররা তারা তাকে কোন জায়গাটায় মূল্যায়ন করছে, যেটা আমরা পারছি না কেন সেই জায়গাটায়? আমাদের মূল্যায়নের কি হলো? আমরা তাকে যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছি, এটাই তো অনেক বড়। তাকে বলা হয় যে সে আমেরিকান নাগরিক, তাকে বলা হয় যে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সে আমেরিকার সাথে চুক্তি করেছে। সব কিছু বাদ দিয়ে বর্তমান সরকার তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছে। কি কেন করেছে সেগুলো তারা জানে, এবং সেগুলো যদি মানুষ বিচার করবে। সেই জায়গায় তাকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে একটা বড় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে, এবং মাশাআল্লাহ উনি সেটা জিতে এসেছেন। আমরা বাংলাদেশি হিসাবে অবশ্যই আমরা একটা গর্ববোধ করতে পারি যে উনি আমাদের এমন একটা ইন্টারন্যাশনাল জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু এটা নিয়ে তো আবেগ আপ্লুত হওয়ার কিছু নাই। জাতিসংঘ সাধারণ পরিষদ এমন কোনো ঘোড়ার ডিম হয় নাই যে আপনার দেশকে কোথায় নিয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট আপনি টকশোতে যে সভাপতিত্ব করছেন, এটা সভাপতির চেয়ার, আর আমরা এখানে বসে আছি সদস্যরা, নতুন কিছু না। এবং এই সাধারণ পরিষদের কোনো ক্ষমতা নাই যে বহা কিছু চেঞ্জ করার। সাধারণ পরিষদ, আমি শেষ করতে, সাধারণ একটা টকিং ক্লাব। সেপ্টেম্বরে যাবে, গল্প করবে, উনি সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন, ওই 1 বছর পরে এটা শেষ। কিন্তু এই যে 191টা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা, আমি সেই জায়গাটায় বলছি, নিশ্চয়ই তার কিছু একটা কোয়ালিটির জন্যই তাকে অবশ্যই কোয়ালিটি আছে, সেই যোগ্যতার মাপকাঠিতে আমাদের বাংলাদেশের সাথে যে ভূ রাজনৈতিক অস্থিরতাগুলো আছে, সেগুলো কি আমরা টানাপোড়েন কমাতে পারবো? খুব ভালো প্রশ্ন করেছেন। 193টা সদস্যের মধ্যে উনি সভাপতির দায়িত্ব পালন করছেন। সেই জায়গায় আমি বলেছি, উনি যে সভাপতি হলেন, এই সভাপতি হওয়ার পর তো আমাদের জন্য বরং আরো উল্টা হয়েছে। কারণ আমাদের যে কজগুলো আছে সেগুলো যে উনি পূরণ করবেন তা না। সভাপতি তো এখানে নিরপেক্ষ ব্যক্তি। আমাদের প্রধান সমস্যা হচ্ছে বাংলাদেশের সাথে মায়ানমারের। আমাদেরকে তাদের নাগরিকদের ঠেলে পাঠিয়ে দিচ্ছে সীমান্তে। তারা এমন সব মারণাস্ত্র রাখছে, তারপরে মাইন রাখছে। ইন্ডিয়ার সাথে আমাদের শুধু কথায় কথায় হয়, আসলে আমাদের সাথে যত গন্ডগোল হচ্ছে সে মায়ানমার সাথে হচ্ছে। সে মায়ানমারের যে নাগরিকগুলো যে ফেরত নেবে, এই নিশ্চয়তা আমরা এখন পাই না। কারণ হচ্ছে যে উনি এখন সভাপতির পদে বসে গেছেন, উনি কিন্তু এই দায়িত্ব পালন করবেন বলে ইউনূস সরকারের আমলে দায়িত্ব নিয়েছিলেন এবং তাদেরকে পাঠিয়ে দেবেন প্রতিশ্রুতি ছিল। কিন্তু উনি এখন কিছু করতে পারবেন না, কারণ উনি এখন নিরপেক্ষ ব্যক্তি। উনি এখন বাংলাদেশের পক্ষ নিতে পারবেন না, উনি বাংলাদেশের পক্ষের লোক না। উনি এখন নিরপেক্ষ ওখানে তৃতীয় হবে। বরং উনি বাইরে থাকলে এটার জন্য ইন্টারন্যাশনাল লবিতে আমাদের জন্য আরো বেশি দেশের জন্য লড়তে পারতেন। আমি আপনার কাছে আবার ফিরে আসব। আমি একটু ব্যারিস্টার মিতি সানজানা আপনার কাছে আসতে চাই। আসলে একেবারেই আমরা একদম ভূ রাজনৈতিক বা থেকে আমি বেরোয় আসে আপনাকে একটু প্রশ্ন করব, কারণ এটা আমার নিজেরই জানতে ইচ্ছে করছে। অ্যাজ এ ফিমেল আমারও এটা জানার অধিকার আছে। এই যে আমরা রামিসার ঘটনাটা দেখলাম, রামিসা মারা গেল সেই মে মাসে, ঘটনাটা ঘটলো 19 মেতে, আর সেটার আমরা দেখলাম যে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে 7ই জুনে। তো আমি আসলে এই যে এত লম্বা একটা প্রসেস, অথচ খুনি ধরা পড়লো, সে স্বীকার করলো, মানে এই জায়গাটা আমরা এত ডিলেটা কেন চাচ্ছি? কেন আমরা দেখতে পাচ্ছি যে রামিসার বাবা এখনও কান্না করছে যে আমি ধর্ষিত এবং মৃত বাবার পরিচিতি চাইনি, আমি চেয়েছিলাম আমার মেয়ের একটা ইয়ের জন্য। আজকেও কিন্তু এটা নিয়ে একটা আলোচনা সভায় আমরা দেখেছি। আমরা এগুলো কেন দেখতে পাচ্ছি? এই অবক্ষয়টা কেন? জি দেখুন, আপনি প্রথমত যেটা বলেছেন যে কেন এত সময় লাগছে, বা খুনি যিনি বা অভিযুক্ত, খুনি বলবো না আমরা, সো অভিযুক্ত ব্যক্তি তিনি তো স্বীকারোক্তি দিয়েছেন। সো স্বীকারোক্তির সাথে আসলে ট্রায়ালের প্রসেসটা, স্বীকারোক্তিও পার্ট অফ একটা ট্রায়ালের প্রসেস। একজন স্বীকারোক্তি দিতে পারেন, কিন্তু তার মানে এই না যে পুরো প্রসেসটাকে আমরা ইগনোর করে নিয়ে যে কোনো মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবো। সো লিগ্যাল প্রসেস যেটা, সেখানে একজন অভিযুক্ত ব্যক্তি তারও কিন্তু আত্মপক্ষ সমর্থনের একটি
অধিকার রয়েছে এবং সেটা কিন্তু বাংলাদেশের সংবিধানেই এই অধিকারটা তাকে দেয়া হয়েছে। তাছাড়া একটা পুরো টাইম স্প্যান দেয়া রয়েছে যে এবং আইনের অধীনেই কিন্তু বলা রয়েছে, আপনি যেটা বলছেন যে দেরি হয়, অনেক ক্ষেত্রেই দেরি হয়। আমরা দেখতে পেয়েছি যে গত বছর আসিয়ার যে ঘটনাটি সেটি বিচারিক আদালতে সেটার কিন্তু রায় হয়ে গিয়েছে, কিন্তু এখনও সেটা অপেক্ষমান রয়েছে উচ্চ আদালতের সব প্রসেস কমপ্লিট হওয়ার জন্য। তো এখানে একটা বিষয় হচ্ছে যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এই জিনিসটা যেমন সত্য, একইভাবে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, এটিও কিন্তু খুব সত্য। এবং অনেকেই কিন্তু দেখা যায় যে আবেগপ্রবণ হয়ে পড়ছে, অমুক আইনে বিচার হওয়া উচিত, তমুক আইনে বিচার হওয়া উচিত। পাশাপাশি আরও বলা হচ্ছে আপনার যে কেন উনি স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু আমাদেরকে পুরো প্রসেসটা আসলে কমপ্লিট করতে হবে। সো প্রসেসের মধ্যে এখানে যেটা যে বিচারিক আদালতে যদি কোনো ধরনের কোনো প্রশ্নবিদ্ধ কিন্তু হচ্ছে এই কারণে, কারণ বিগত আমরা অনেকগুলো ঘটনা, আমি যদি জাস্ট 2024 থেকে 2026-এর এইটুকু সময়ের মধ্যে দেখি অনেকগুলো ঘটনা ঘটে গেল আমাদের সামনে, একটারও কিন্তু আমরা বিচার দেখিনি। 2014 বা 26 এরকম তো বিষয় না, এটা শুরু হয় ধরেন আপনার ইয়াসমিন, তনু, তারপরে অসংখ্য এরকম নাম, তিশা দেখে এই করে করে আমরা এই পর্যন্ত এসেছি। সো এখানে বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে বিচারিক আদালতে যখন কোনো একটা ভার্ডিক্ট পাওয়া যায়, তারপরে সেটা আসলে অ্যাপ্রুভাল লাগে অনুমোদনের জন্য, সেটাকে হাইকোর্টে যেতে হয়। সো হাইকোর্টে সেই অনুমোদনের যে কেসটি সেটাকে বলা হয় ডেথ রেফারেন্স, এবং সেটার জন্য আসলে অসংখ্য মামলা এখনও অপেক্ষমান রয়েছে এবং একটা মাত্র কোর্ট আসলে এটা শুনে থাকে এই ধরনের ডেথ রেফারেন্সের কেসগুলো। এবং এখন পর্যন্ত আপনার 17-18 সালের মামলাগুলোরই কিন্তু এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি, আর অসংখ্য মামলা এমন আছে কন্ডেম সেলে অনেক অভিযুক্ত ব্যক্তিরা রয়েছে। তো এখানে যেটা প্রবলেম হয় যে সমস্ত কিছু গুছিয়ে একটা পেপার বুক সেখানে সাবমিট করতে হয়, এবং সেই পেপার বুকটা সাবমিট করতে যেই দেখা যায় যে অনেক ডিলে হয়ে যায়। তো এই ধরনের ডিলে আমরা তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অসংখ্য মামলা জটে আসলে আদালতগুলো আক্রান্ত, এবং দেখা যাচ্ছে যে দীর্ঘসূত্রিতা, এই জটটা কবে শেষ হবে এটি আসলে বলা খুবই মুশকিল। এই জন্যই আপনি জানেন যে এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু সুপারিশ দেওয়া হয়েছিল যে বিচার বিভাগকে আসলে কি করে ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু সুপারিশগুলো দেওয়া হয়েছে। সো যেখানে আসলে অসংখ্য রেকমেন্ডেশনের মধ্যে এসেছে, যেমন যেখানে আরও বিচারক নিয়োগের প্রয়োজন আছে, আরও অনেকগুলো, যেমন ধরেন ডেথ রেফারেন্স কেস শুধুমাত্র একটা কোর্টে হিয়ারিং হচ্ছে। সো এটা তো আরও আসলে হিয়ারিং করার জন্য আরও কোর্টের প্রয়োজন, আরও যেহেতু আমরা অসংখ্য মামলা জটে অলরেডি আক্রান্ত। তারপরে এই ধরনের ব্যাপারগুলোতে যেটা হয় যে সেন্সিটিভ ইস্যুগুলো যেগুলো হয়, যে ডিএনএ টেস্টের একটা ব্যাপার থাকে। সো ডিএনএ টেস্টে যেটা হয় যে ফরেন্সিক রিপোর্টটা আসতে অনেক সময় লেগে যায়, এবং বাংলাদেশে আমাদের মাত্র একটি বা এখন সম্ভবত আরেকটি হয়েছে, দুটো আপনার ডিএনএ ল্যাব আছে। সো এই ধরনের অবকাঠামোগত ত্রুটিগুলো রয়েছে, এবং সেই সাথে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই যে নারী ও শিশু নির্যাতনে অসংখ্য মামলা হয়, সেখানে কনভিকশন রেট ইজ ভেরি ভেরি লো। এই জিনিসগুলোতে আমাদের ল্যাক রয়ে গেল, এটা কি কোনো সরকারের আমলেই এই জায়গাটা অবহেলিত কেন? এখন আপনি দেখেন, এটা তো শিশুদের জন্য শিশুদের ট্রাইব্যুনাল রয়েছে, এটা তো স্পিডি ট্রায়ালের মাধ্যমেই হয়, এবং আইনের মধ্যেই কিন্তু বলা আছে যে 180 দিনের মধ্যে শেষ করতে হবে সমস্ত বিচার প্রক্রিয়া। এবং দেখা যায় যে তদন্তের মধ্যেও কিন্তু মিনিমাম ধরেন 15 দিন দেওয়া আছে, এবং একটা বিশেষ কারণে হয়তো সেটিকে আদালতে তারা কারণ দর্শানের মাধ্যমে তারা সেটিকে কিছুটা হলে এক্সটেন্ড করতে পারে। কিন্তু আমরা দেখা যায় যে এই টাইম স্প্যানের বাইরে অনেক সময় লেগে যায়, নানান ধরনের গাফিলতি থাকে, অনেক সময় দুর্বল সাক্ষ্য প্রমাণের একটা বিষয় থাকে। সো যার ফলে কিন্তু এই ডিলেগুলো হতে থাকে। এবং তার বাইরেও আরেকটা বিষয়, ডিলের কারণে আপনি দেখেন বহু বছর আগেকার মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে না, 17-18 সালের মামলাগুলো এখনো আছে। এবং এখন কিন্তু আপনার রেপে যে আপনার ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু একটাও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। সো যার ফলে এই প্রশ্নটা আমাদের ওখানেই যে কেন হচ্ছে না, এই কার্যকরিতা কার্যকর কেন হচ্ছে না। আমরা কিন্তু আজ পর্যন্ত একটা ধর্ষণ বা এরকম শিশু ধর্ষণ এবং মৃত্যু একটারও কিন্তু আমরা বিচার এখনো দেখিনি। সেজন্যই কিন্তু রামিসার বাবা আজকে আসলে এইভাবে কান্না করে আজকে কথা বলেছেন। আবারও আপনার কাছে ফিরে আসবো। আমি একটু জনাব লোকমান হোসেন আকাশ, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে আমরা কথা বলছিলাম যে পুরো বিশ্বজুড়েই তো একটা অরাজকতা তৈরি হয়েছে, আর আমাদের দেশে তো নতুনভাবে একটা রাজনৈতিক দল এসেছে, স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসায়িকদেরকে কিন্তু সবসময় এটা ফেস করতে হচ্ছে চ্যালেঞ্জগুলো। আমাদের দেশ চালানোর যে চালিকা শক্তিটাও যেমন ব্যবসায়ীদের কাছে আছে, আবার প্রথম ধাক্কাটাও কিন্তু ওনাদেরকেই নিতে হয়। আপনি আসলে এই মুহূর্তে এই যে একটা ভূ রাজনৈতিক পরিস্থিতি প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক একটা পরিবর্তন হলো, 100 দিন তো পার হয়ে গেল, আসলে আপনার কি মনে হচ্ছে এই যে অ্যাজ এ উদ্যোগ প্রযুক্তি শিল্পের যে আপনি উদ্যোক্তাগুলো দেখছেন, চ্যালেঞ্জগুলো কোথায় এবং কিভাবে আমরা এগুলো খুব তাড়াতাড়ি সময়ে ওভারকাম করতে পারবো? জি, ধন্যবাদ।
তো আমি যদি লাস্ট 100 দিনের কথা বলি, যে 100 দিনে আসলে কিছু কিছু সিদ্ধান্ত হচ্ছে যেটা আসলে আমাদের সামগ্রিক পরিস্থিতির সাথে হয়তো এটা ফেভারেবল হচ্ছে না। যেমন আমি জাস্ট দুইটা এক্সাম্পল দেবো। একটা হচ্ছে যে এই যে রেমিটেন্স, দেখেন আমাদের বাংলাদেশে প্রায় 1,30,00,000 প্রবাসী বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় এবং গত বছর এটা প্রায় $30 বিলিয়ন রেমিটেন্স আসছে। আবার বাংলাদেশ থেকেও কিছু লোক আছেন যারা অনেক পরিশ্রম করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল প্ল্যাটফর্মে, তারাও কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা কিন্তু বিদেশি অর্থাৎ ফরেন রেমিটেন্স তারাও কিন্তু ইনফ্লো করছেন। কিন্তু দেখা গেল যে গত কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে তাদের ওই ইনফ্লোতে 7.5% ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে। তো তারা তো আসলে রাষ্ট্রের ওই রকম কোনো বেনিফিট তারা অ্যাভেল করছে না, বা 7.5% এটা কিন্তু জুলুম। যেখানে প্রবাসী রেমিটেন্স তারা প্রবাসী থেকে যুদ্ধ করে পাঠাচ্ছে, তাদেরকে একটা সম্মাননা দেওয়া হচ্ছে, যে 2.5% প্রণোদনা দেওয়া হচ্ছে। আবার পক্ষান্তরে যারা নাকি ডিজিটাল প্ল্যাটফর্মে পরিশ্রম করে তারা চাকরি করতে পারছে না, বা আমার দেশে পর্যাপ্ত হচ্ছে এই কাজের পরিবেশ নেই, বা আমাদের দেশে যারা এই চাকরি করেন তাদেরও কিন্তু পর্যাপ্ত বেতন নেই। অনেকে দেখা যাচ্ছে যে টাকা সে বেতন পায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা ডিজিটাল প্ল্যাটফর্মে তার কয়েক গুণ বেশি সে ইনকাম করে। তো স্বভাবতই ওইটাকেও সে একটা পেশা হিসেবে নিয়েছে। তো সেখানে আবার 7.5% ট্যাক্স, এটা একটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে। সেই সাথে দেখা গেলো যে রপ্তানিতে গত 1 বছরে কিন্তু রপ্তানিতে আমাদের একটা ডিগ্রোথ অলরেডি আমরা লক্ষ্য করেছি, যে এখন পর্যন্ত গত 11 মাসে যদি আমরা হিসাব করি এই ফিসক্যাল ইয়ারে, এটা প্রায় 4% কিন্তু রপ্তানি গত বছর চেয়ে কম আছে। যেখানে নাকি আমাদের প্রবৃদ্ধি পজিটিভ হওয়ার কথা, 10 to 15% অ্যাভারেজ মিনিমাম আমাদের একটা গ্রোথ থাকে, সেখানে এবছর আমরা নেগেটিভ গ্রোথে আছি। এটার মূল কারণ আমি যেটা মনে করি যে একটা ব্যাংকের যে ব্যাংক ব্যবস্থাপনা আমাদের দেশে যেটা হচ্ছে, যেমন গত 4 তারিখ আমাদের বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে যে যারা নাকি ডিফল্টার, অর্থাৎ নতুন করে যদি তারা ইন্ডাস্ট্রি চালায় সেই ক্ষেত্রে তাদের ব্যাংক ইন্টারেস্ট হবে 7%। আর যারা রেগুলার, আমরা যারা রেগুলার পরিশ্রম করে কষ্ট করে যে লাস্ট 3-4 বছরের মানে গ্লোবাল ক্রাইসিস, বাংলাদেশের ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, এনভায়রনমেন্টের সব কিছু ওভারকাম করে যারা রেগুলার আছি, এদের জন্য 15% ব্যাংক ইন্টারেস্ট রেট। তো আমরা কিভাবে তাহলে ব্যবসা করব? তাহলে কি আমি আবার ডিফল্টার হব? ডিফল্টার হয়ে আমি কি আবার এই 7% এর বেনিফিটে যাব? কেন করা হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের দেশে আগে যেটা হতো যে যেমন আমার দেশে একটা সাইকেলের কথা আমি বলি, যে বাংলাদেশে সাধারণত বাংলাদেশ ব্যাংক বলে যে 3টা ইনস্টলমেন্ট। আসলে আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আছি, যেমন আমি যদি কাঁচামাল ইম্পোর্ট করি আমাকে কিন্তু 3 মাস আগে এলসি করতে হয়। তো ক্ষেত্র বিশেষে দেখা গেল যে যেমন এই যে 5ই আগস্টের পরে অনেক প্রোডাক্ট আমাদের চিটাগাং থেকে আইসিডি হয়ে আর যারা আমরা শিপমেন্ট করেছি, আমার চিটাগাং বন্দরে প্রবলেম ছিল, এনবিআরের সমস্যা ছিল বা পোর্টের জটিলতা ছিল, সেই প্রোডাক্টগুলো ঢাকা আইসিডি কাস্টমস হাউসে আসতে আপনার 30 থেকে 40 দিন সময় লেগেছে, কখনো সেখানে 60 দিন সময় লেগেছে। তো 60 দিন সময় যদি আমার কাস্টমসে লাগে, আমার সিতে তো আরও 30 দিন লেগে যায়, তাহলে 90 দিন। এই প্রোডাক্টটা আমার ফ্যাক্টরিতে এসে প্রোডাকশন করে যদি আমি মার্কেটে দেই, তাহলে এখানে তো মিনিমাম আরও 1 মাস। তো দিলেই তো আমি সাথে সাথে টাকা পাবো না, এখানে 2 মাসের একটা সময় লাগে। তাহলে 6 মাস যদি আমি সাইকেল টাইম ধরি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমি ডিফল্টার হয়ে যাচ্ছি। কারণ আমার বাংলাদেশ ব্যাংকের নিয়মই হচ্ছে যে আমি 3 মাসের মধ্যে পেমেন্ট করব, বা 3টা যদি আমার ইনস্টলমেন্ট ডিলে হয়ে যায় আমি ডিফল্টার হয়ে যাব। তো আমাদের দেশের জন্য যে সিস্টেম, অ্যাকচুয়ালি সামগ্রিক দিক পরিস্থিতি যদি বিবেচনা করে অনেক পলিসি করা হয়, তাহলে কিন্তু দেশের শিল্পায়নটা আরও স্মুথ হয়। যেমন দেখেন যে রপ্তানি প্রবৃদ্ধি মানে নেগেটিভ, এটা তো আমাদের এটার জন্য একটা অ্যালার্মিং। আরেকটা জিনিস হচ্ছে যে নতুন কেউ উদ্যোক্তা হতে যাচ্ছে না, কারণ এখানে হচ্ছে যে ব্যাংক যেটা করে যে যার মাথায় তেল আছে তাকে আরও বেশি তেল দেয়, অর্থাৎ যার সম্পদ আছে তাকে আরও বেশি লোন দেয়, ঠিক আছে। আর যে উদ্যোক্তা উদ্যমী, কিন্তু ব্যাংকেরও তো একটা অ্যামাউন্ট দরকার আছে তার সিকিউরিটি হিসেবে। হ্যাঁ, সিকিউরিটি হিসেবে আছে, কিন্তু ব্যাংক কিন্তু পৃথিবীর কোনো দেশের ব্যাংক কিন্তু এই দায়িত্ব পালন করে না যে ব্যাংক শুধু ট্রেজারি বন্ড কিনে টাকা রিজার্ভ রেখে সে বসে বসে ইনকাম করবে না। এই জন্য কিন্তু ব্যাংকের উৎপত্তি হয় নাই। আপনি আমেরিকা বা ইউরোপের বা অন্যান্য উন্নত দেশের ব্যাংকগুলোকে দেখেন যে তারা শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করবে। তো আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে, যেমন শিল্পের ক্ষেত্রে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাটা আবার ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে। তো এইটা করলে তো দেশের শিল্পায়ন কখনো ডেভেলপমেন্ট হবে না, আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। এই যে বিশাল একটা জনগোষ্ঠী, তো এখন একটু খুব ভালো অবস্থায় নেই, এটা তো তাদের দোষ, এটা তো ম্যানেজমেন্টের দোষ। দেখেন যে আগে যেটা হতো যে একটা পরিবার থেকে 4-5 জন করে পরিচালক হতো, তারা নিজেরাই হচ্ছে যে তাদের আত্মীয় স্বজনের মধ্যে লোন দিত,
যারা আবার কি করতো যে এক ব্যাংকের চেয়ারম্যান আরেক ব্যাংকের চেয়ারম্যানকে লোন দিত। এই জন্য আজকে দেখেন ব্যাংকের এই দুরবস্থা। তো এই ক্ষেত্রে হচ্ছে যে একটা সঠিক পলিসি দরকার এবং বাস্তবায়নযোগ্য পলিসি দরকার, যাতে দেশে শিল্পায়ন হয়, তরুণ উদ্যোক্তা তৈরি হয়। আরেকটা জিনিস, যে উদ্যোক্তা তৈরি না হলে এই দেশের অভাব কখনো দূরীভূত হবে না। হ্যাঁ, একেবারেই সঠিক লোকমান হোসেন। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু আবার যাই ডাক্তার মিজানুর রহমান আপনার কাছে। ডাক্তার মিজানুর রহমান, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ মানে একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা, বাট টক অফ দ্য টাউন কিন্তু তারাই এখন হয়ে আছে। এটার আসলে কারণটা কি? দেখেন, একটা কথা যদি এভাবে বলি যে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছি। জি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্র নির্মাণ করেছিলাম গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, যেখানে আইনের শাসন থাকবে, নাগরিকের অধিকার থাকবে, অর্থনৈতিকভাবে আমরা একটা সমৃদ্ধ রাষ্ট্র পাবো। এটাই তো ছিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা। জি, এখন সেটা নানাভাবে বিভিন্ন সরকারের সময় বাধাগ্রস্ত হয়েছে, যে কারণে আমরা 90 গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম। এই 15-16 বছর ধরে আওয়ামী লীগের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, অর্থ লুটপাট, নানা বিষয়ে কিন্তু গণফোরাম অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে। এরপরে 2018-তে আমরা নির্বাচন করেছিলাম, ঐক্য ফ্রন্ট করেছিলাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, বিএনপি সহ। সেখানেও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিনের ভোট রাতে করেছিল। এসব কারণে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষুব্ধ ছিলাম। 5ই আগস্টের অভ্যুত্থানের পরে মানুষ আশা করেছিল যে একটি গণতন্ত্র কিংবা রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জায়গায় থাকেন নাই। এবং আপনি যদি সেই সময় লক্ষ্য করেন যে আমাদের একটা দাবি ছিল যে আপনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, কিন্তু সেই সময় আমরা দেখলাম যে আওয়ামী লীগকে তারা নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে যায়। এবং সেই সময় বিএনপি সহ আমরা গণফোরাম, আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছি। আমরা একটা কথা বলেছিলাম যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে আমরা না। যারা অপরাধ করেছে তাদেরকে আপনি বিচার করেন, ঘুষ খেয়েছে কিংবা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে কিংবা সরাসরি হত্যায় জড়িত ছিল, তাদেরকে বিচার করেন, এটা বলেছি। কিন্তু দেখা গেল যে না, তারা নির্বাহী আদেশেই তাদেরকে নিষিদ্ধ করলো। আপনি যদি দেখেন জামাত ইসলামকেও তো শেখ হাসিনা নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল। জামাতের কার্যক্রম কিংবা তার রাজনীতি কি বা তার আদর্শকে কি আপনি দমায় রাখতে পারছেন? অর্থাৎ তারও তো একটা আদর্শ আছে। এখন এই সময়ে যদি আপনি দেখেন যে নির্বাচনের আগে, আমি সবগুলো দলের কথাই বলি, বিএনপির মহাসচিব কি বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী কি বলেছেন, যে যারা অপরাধ করেননি আওয়ামী লীগের, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের আপত্তি নাই। এক, আবার তারা এই কথাও বলেছেন যে যারা অপরাধে জড়িত না, তারা যদি আমাদের দলে আসে তাতেও আপত্তি নেই। আপনি যদি খেয়াল করে দেখেন, জামাতের পদধারী লোক আপনার জামাত ইসলামে জয়েন করেছে, তারপরে যদি দেখেন এনসিপিতে জয়েন করেছে, এমনকি বিএনপিতে জয়েন করেছে। তা আপনি যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে আপনার দলে ফুল দিয়ে নিয়ে নিচ্ছেন, আবার তাদেরকে বলছেন ভোটের সময় যে তোমরা আমাদেরকে ভোট দাও, যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে তাদেরকে আমরা বেকসুর খেলার অথবা তাদের পক্ষে আমরা থাকব, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। বিএনপি মহাসচিব তার এলাকায় বলেছে নির্বাচনের আগে। কিন্তু এই যে নির্বাচনের আগে আপনি এই কথাগুলো বললেন, তাহলে আমার দলে যদি আসে তাহলে সে খুব ভালো এবং সে রাজনীতি করতে পারবে না। আমাদের কথাটা হচ্ছে যে আপনি আইনের মাধ্যমে ব্যবস্থা নেন। আওয়ামী লীগ খারাপ করেছে, এ তো অস্বীকার করি না, কিন্তু বিচারের মাধ্যমে যারা খারাপ করেছে, আইনি তথ্য প্রমাণ আছে, শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, বাকিদেরকে। আরেকটা কথা বলে আপনাকে করি, আপনি যদি দেখেন যে এই যে শেখ হাসিনার সময় আপনি ভালো আর মন্দর কথাটা বলছেন, কিন্তু এই শুদ্ধ আর বিশুদ্ধ আওয়ামী লীগের মাঝখানে কি মানে আমার স্থিতিশীল যে রাজনৈতিক পরিবেশটা, সেখানে কি কোনো অস্থিতিশীলতা তৈরি হচ্ছে? আমি সেই জায়গায় বলছি, যেমন ধরেন বলছেন যে যারা অপরাধ করেননি তারা রাজনীতি করতে পারবে কিংবা আমার দলে আসলেও আপত্তি নেই, নিচ্ছেন। এখন কাদের নিচ্ছেন? আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাদের এই হাউজে আমি সেই সময় এসে বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডক্টর কামাল হোসেন নেতৃত্বে আমরা গণফোরাম দেখা করতে গিয়েছিলাম।
সেই সময় আমি নিজে সাধারণ সম্পাদক হিসাবে আমার মাগুরা থানার একটা মামলার কপি দিয়েছিলাম। মামলা দুই ধরনের হয়েছে, একটা হলো হত্যা মামলা আর একটা হলো হত্যা চেষ্টা। এখন আপনি যদি খেয়াল করে দেখেন যে আমার মাগুরারই একজন মারা গেছে, রামপুরা থানায় মামলা হয়েছে এবং সেই মামলায় অভিযুক্ত যিনি শেখ বছির, তিনি সরকারের বাণিজ্য উপদেষ্টা হলেন। সেই মামলা কিন্তু তিনি খালাস পান নাই সেই সময়, অর্থাৎ মামলা চলমান থাকা অবস্থায় আপনি একজনকে বাণিজ্য মন্ত্রী করলেন। এটা ডক্টর ইউনূসের সামনে অন্যান্য রাজনৈতিক দলের উপস্থিতিতে আমি সেখানে বলেছিলাম, যেটা কি করে হয়, এটা তো আইনের শাসন না। দুই হচ্ছে হত্যা প্রচেষ্টা নিয়ে আপনাকে বলি, আমার মাগুরার একটা থানার কপি আমি দিলাম যে হত্যা প্রচেষ্টা নিয়ে যিনি বাদী, মাগুরা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আমার গ্রামে তার বাড়ি, সাক্ষীও আমার গ্রামে, এবং সেখানে 359 জনের বিরুদ্ধে আপনি মামলা করলেন সারা মাগুরা জুড়ে। তাহলে এই যে জুলাই অভ্যুত্থানের কথা বলছেন, আকাঙ্ক্ষার কথা বলছেন, যারা মারা গেল কিংবা যারা ক্ষতিগ্রস্ত হলো তারা তো ন্যায় বিচার পাচ্ছে না। তার মানে এই যে আপনি যে কথাটা বলছেন, অর্থাৎ এক শ্রেণীর মিথ্যা মামলা দিয়ে, সাজানো মামলা দিয়ে যারা প্রকৃত খুন হলো কিংবা যারা ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে আড়াল করে রাজনৈতিক উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় এই মামলাগুলো হওয়ার কারণে প্রকৃতপক্ষে মানুষ যারা, নাগরিক যারা, তারা তো ন্যায় বিচার বঞ্চিত হয়। এখন আপনি এক অর্থে বলছেন যে আওয়ামী লীগ করলে সমস্যা নেই যদি অপরাধ না করেন, কিন্তু আপনি 500, 600, 700 লোকের বিরুদ্ধে একজন লোকের হত্যা মামলা কিংবা হত্যা প্রচেষ্টার মামলা দিলেন। সেই জায়গায় আমাদের বক্তব্য হচ্ছে এইভাবে রাজনীতিকে নিষিদ্ধকরণ না করে আইনের আওতায় এনে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আমাদের কোনো আপত্তি নাই। দুই হচ্ছে যে রাজনীতি করা প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমি তো গণতন্ত্রে বিশ্বাস করি। 5 বছর পরে পরে নির্বাচনে যদি আওয়ামী লীগকে মানুষ বয়কট করে আপনার অসুবিধা তো নেই। এখন সেই জায়গায় অপরাধীকে শাস্তি দেওয়া এবং মানুষের রাজনীতি করার অধিকার যেটা, সেটা আমি কেড়ে না নিয়ে, আমার সংবিধানে আছে, কি আছে, প্রজাতন্ত্রের মালিক জনগণ। সে জনগণ মালিকানা কিভাবে পাবে? 5 বছর পর পর আপনি নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ছেড়ে দেন। এই দেশের সবচেয়ে বড় দল ছিল মুসলিম লীগ, আজকে কোথায়? হারিকেন দিয়েও তো খুঁজে পাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু আবার জনাব আনিস আলমগীর আপনার কাছে আসতে চাই। আপনার মানে কথার প্রেক্ষিতে যেটা আমরা জানলাম যে খলিলুর রহমানের এই মুহূর্তে জাতিসংঘের নতুন পদটি, সেটা আমাদের রোহিঙ্গা সংকটের ইস্যুতে হয়তো আমরা সেরকম লাভবান হচ্ছি না, কিন্তু আমি একটু আপনার কাছে জানবো যে এই যে তার এই পদ, এটা আমাদের বাংলাদেশের জন্য কৌশলগত কি কি সুবিধা দিতে পারে বা আসলে জিনিসটা কি হচ্ছে? উনি যদি চান দ্বিপাক্ষিক ওয়েতে কোনো ইস্যুতে সমাধানের জায়গায় উনার নিজের মতো করে কিছু করতে পারেন, কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসাবে যে উনি বিরাট কিছু করে ফেলবেন আমি আবারও বলছি সেটা সম্ভাবনা নাই। কারণ উনি একটা পদে যখন চলে যান ওইখানে একটা নিরপেক্ষতার বিষয় থাকে, উনি তখন তার নিজের দেশকে রিপ্রেজেন্ট করেন না, উনি বরং তার থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আরো বেশি করতে পারেন। আইনগত এবং যেটা সঠিক সেই কথাটাও উনি বলতে পারবেন না? পারবেন না কেন? কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন সভাপতি হিসাবে, যখন দুইটা দেশের ঘটনা, উনি তো তখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে না, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে আরেকজন, তখন ওনাকে দুটি কথাই শুনতে হয়। আর সবচেয়ে বড় কথা, এত কথা খুব জরুরি না। উনি আসলে আমেরিকার পুতুল হিসাবে এখানে গিয়েছেন। আমেরিকার মানে কি বলবো এগুলা, মানে এই যারা চাইছে যেখানে তাদেরকে এখানে নিয়েছে, ডক্টর ইউনূসকে নিয়েছে, একটা উচ্চ পদে দিয়ে গেছে, একেও আস্তে আস্তে দিচ্ছে যার পুরস্কার হিসাবে। এটা এমন ঘোড়ার ডিম কিছু না। তিনি এই আন্তর্জাতিক রাজনীতিতে চলে যাওয়ার ব্যাপারটা আমার বাংলাদেশের রাজনীতির জন্য, মানে আমার ওনার জায়গাটা এখন কিন্তু 1 বছরের জন্য তিনি কিন্তু আমার এই জায়গাটায় নেই, তাহলে এই জায়গাটায় আমরা 1 বছরের জন্য নেই ঠিক না, উনি তো আছেন, এখনো আছেন, এবং ওই সময় উনি যে থাকবেন না সেটা এখনো গ্যারান্টি নাই। উনি হয়তো লিয়েনে যাবেন, লিয়েনে গেলেও উনি যে একবার শুনছি উনি পররাষ্ট্রমন্ত্রী থাকবেন, পররাষ্ট্রমন্ত্রী থাকা অন্য একটা জিনিস, আর যদি না থাকেন সেটা আরেকটা জিনিস। একই সাথে কি উনি দুটো পদই এটা তো সরকারের ইচ্ছা, সরকার চাইলে রাখতে পারেন তাকে, এটা কোনো বিষয় না। তবে ওনার নিজের কি ইচ্ছা সেটাও একটা বিষয়। উনি যদি চান যে আমি দুইটাই রাখবো, আমার এখানে যদি অন্য কেউ যদি চলে আসে, তার পারফরমেন্স যদি আমার থেকে বেটার হয়ে যায়, তাহলে আমাকে যদি আবার এই পথ ছাড়তে হয়, তাহলে এগুলোতে বাংলাদেশে তো চেয়ার বসলে তো এটা ছাড়তে চায় না কেউ। আপনি দেখেন না ইউনূস 3 মাসের জন্য এসে 1-2 বছর থাকার জন্য কি হাহাকার করেছে। উনি আবারও আসতে পারেন হয়তোবা। হ্যাঁ চাইতেছে, ওর চাওয়া তো শেষ নাই। চেয়ার দেখলে ইউনূস লাফিয়ে ওঠে, মানে এখন
যে কোনো সময়। তো এইটা যদি যদি চাইবে না, এরকম কিছু হয় আসলে ব্যাপারটি আসলে আপনি কি বলবেন, এটা কি আমার দেশের জন্য খুব ভালো কিছু হবে কোনটা হলে যদি আবারও ডক্টর ইউনূস না না মোটেই হবে না। সে তো দেশটাকে বিক্রি করে প্রেসিডেন্ট ধ্বংস করে দিয়ে হিসেবে গেছে, দায়িত্ব পালন করেন। টোটাল দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের 24-এ যে আকাঙ্ক্ষা ছিল সেটার কিছুই নাই। জি। আজকে ভারতেও একটা আন্দোলন হচ্ছে, আপনার ককরোচ পার্টির আপনি শুরুতে বলছিলেন যে তারা মিলিত হয়ে যে যন্তর মন্তরে একটা আন্দোলন করছে। কেন? তাদের একটা পরীক্ষাতে যে রেজাল্ট হওয়ার কথা ছিল, রেজাল্টটা পাসওয়ার্ড না থাকার কারণে বা আউট হয়ে যাওয়ার কারণে এটা উন্মুক্ত হয়ে গেছে। আপনি পরীক্ষা দিলেন, আপনি কি করছেন না করছেন সব রেজাল্ট জানা হয়ে গেছে। এটার প্রতিবাদে তারা তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে এবং সারা দেশ থেকে সেখানে যুবকরা জেনজি যাদেরকে বলি তারা জমায়েত হচ্ছে। তাদের আন্দোলনের নেতারা স্পষ্ট করে বলছে যে তোমরা এমন কিছু করবে না যাতে যদি সরকার দেশের সম্পত্তি নষ্ট হয়, তোমরা এমন কিছু করবে না যাতে যারা পুলিশ যারা দায়িত্বে আছে তারা ক্ষিপ্ত হয়। তাদেরকে একটা ফুল দেবে, তোমাদের এক হাতে বই রেখো আর এক হাতে একটা ফুল রেখো, তাদেরকে দিও, কারণ তাদের সন্তানরাও এই কজের শিকার, তারাও এটা শিকার। কিন্তু আমাদের আন্দোলনটা দেখেন, আমাদের আন্দোলন শুরু থেকেই এই ধরনের কোনো আহ্বান ছিল না। আমাদের আন্দোলনে 24-এর আন্দোলনে আহ্বান ছিল না, সহিংসতা ছিল না শুরু থেকেই, কিন্তু আহ্বান ছিল না যে তোমরা সহিংস করবে না। তার মধ্যে এবং তারা এটাও আবার বলছে যে এটা খেয়াল রেখো, তোমরা স্ট্রিম রাখো, লাইভ রাখো, যাতে কোনো রাজনৈতিক দল এখানে ফায়দা লোটার জন্য যাতে এখানে সহিংসতা আমদানি না করতে পারে। বাংলাদেশে আমরা সেটা পারি নাই, বাংলাদেশে এখানে সহিংসতা ঢুকে গিয়েছিল। এই সহিংসতার কারণে আমাদের রাষ্ট্রীয় ক্ষতি যেটুকু হয়েছে এটা অপূরণীয় ক্ষতি হয়েছে। তারপর আমরা একটা সরকার পেলাম, যেই সরকারটা আমরা আমাদের যে আকাঙ্ক্ষা যে ঠিক আছে আমরা একজনকে বিদায় দিয়েছি, আমরা নতুন একটা যাত্রা শুরু করব, সেই যাত্রাতে আবার বাধার সৃষ্টি হলো। কেন হলো? কারণ ডক্টর ইউনূস চান নাই যে এখানে মব সংস্কৃতি যাক, ডক্টর ইউনূস চান নাই এখানে চাঁদাবাজি সংস্কৃতি যাক, এখানে যা ইচ্ছা করার যে অধিকার সেটা চলে যাক। এখানে প্রতিহিংসার রাজনীতি চালু করতে চেয়েছিলেন উনি। রাজনীতির প্রতি মানুষের বিতৃষ্ণা তৈরি করে দিয়েছেন, এমন এক অবস্থা তৈরি হয়েছে এবং যারা এই আন্দোলনে জড়িত ছিলেন তাদেরকে উনি কালার করে দিয়েছেন, তাদেরকে হিরো করতে গিয়ে উনি কালার করে দিয়েছেন। রাজনৈতিক এক সহিংসতা বা জবাবদিহিতা এই জায়গাটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে আসলে কি করণীয়? কোন সরকারের পক্ষ থেকে? বর্তমান সরকারের পক্ষ থেকে? জি, যে কোনো দেশেরই আমি বলবো যে সরকারের এই সরকার এটা করবে না। আপনি মগগিরি করছেন, আপনি 32 নম্বর ভেঙে ফেলছেন, সেটা আপনি চুপ করে আছেন, সরকার এটা করতে দেবে না। এটা হচ্ছে যে সংস্কৃতি। আপনার সোনার ছেলেরা অন্য জায়গায় যায় চাঁদাবাজি করতে গেছে, ধরা পড়ছে, আপনি তাদের সেটা বিচার করবেন, আপনি সেটা করছেন না। আপনি প্রতিপক্ষকে আক্রমণ করছে, সেটা আপনি ইয়ে করছেন না। আপনি যেই ছেলেগুলো ভাই বলছিলেন যে যেই ছেলেগুলো শহীদ হলো এই যে একটা কজে, সেই শহীদগুলোর বিচারটা ঠিক মতো করছেন না। আপনি কি করছেন? এখানে বাণিজ্য করতেছেন, বিচারের নামে বাণিজ্য। একটা মামলাতে উনি বলছেন 300 কতজনকে এক গ্রামেরই দিয়ে দিয়েছে। এরকম সাজানো মামলা দিয়ে রাখছেন, আপনি তো তাদের কোনো উপকার করেন নাই। এই মামলাগুলোর তো কোনো বিচার হবে না এবং আপনি নিরপরাধ মানুষগুলোকে জেলে ঢুকিয়ে রাখেছেন। অনেক বছরের পর বছর শুরু হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। আমি কালকে রাতে একজন এমপির ছেলের সঙ্গে কথা বলছিলাম, তার মা বাবা 2 জনকে জেলে রেখে দিয়েছে, তারা প্রায় 2 বছর জেলে আছে। তাদের অপরাধ কি তারা জানে না, তাদের একটার পর একটা ভুয়া মামলা দিয়ে যাচ্ছে। একটু জানতে চাইবো যে একটা বৃহৎ রাজনৈতিক দলকে আপনি যে মানে নিষিদ্ধ করা, এটা কি মানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে নাকি আরো? কোনোদিনই শক্তিশালী করে না। আমরা একটা রিকনসিলিয়েশন চাই, আমরা এমন একটা সোসাইটি চাই, আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই এবং সেটার জন্যই তো কথা হচ্ছিল যে শেখ হাসিনা আমাদের ইনক্লুসিভ সোসাইটিতে বাধা সৃষ্টি করছেন। উনি ইলেকশন করছেন, উনি রাতের ভোট করছেন, উনি অন্যদেরকে ভোটে আসতে দিচ্ছেন না, উনি নিজে নির্বাচিত হয়ে যাচ্ছেন। তাহলে এখানে আরেকটা পক্ষ তো কমপ্লিটলি ইয়ে হয়ে গেল না, মানে নেগলেক্টেড হইলো। তো এখন আবার যেটা করছে শেখ হাসিনার থেকেও আরো চরম আকারে, শেখ হাসিনা ভোটে আসতে নিষেধ করে নাই, এরা ভোটে আসতে নিষেধ করে দিয়েছে আপনার ইয়ে করে, আইন করে, যে তুমি ভোটের অধিকারই নাই তোমার। এবং এটা শুধু যে জাতীয় জীবনে করছে তা না, এখন শুধু আমি স্থানীয় সরকার নির্বাচনের পর্যায়েও সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে। যারা আওয়ামী লীগ সমর্থক ছিল তারা ভোট করতে পারবে না। তো দেশটাকে এরকম বিভক্ত করে আপনি তো কোনোভাবে আশা করতে পারেন না যে দেশ এগিয়ে যাবে। ইনক্লুসিভ একটা কিছু হবে, ইনক্লুসিভ তো হচ্ছেই না। আপনি দেশ এগিয়ে যাবে তো হচ্ছে না। আপনার সবসময় তাহলে আমাদের মধ্যে এমন একটা আতঙ্ক থাকছে যে কি হয়। আপনার এখানে ইনভেস্টমেন্ট হবে না তো, কারণ আপনার ইনভেস্টমেন্ট যে করে যাবে তার সে কি স্থিতিশীল একটা দেশ পাবে কিনা তার নিজের তো চিন্তা নাই।
ইনভেস্টররা আছে, উনি একজন বিনিয়োগকারী, উনি কি করবেন বিনিয়োগ, যে কালকে আমার এটা বিনিয়োগটা আসবে কিনা, কয় বছরের জন্য করছি, কারাই শেষ শাসন করবে, জি। তাদের অ্যাবিলিটি আছে কিনা, জি। সবকিছু তো বিনিয়োগকারীরা চিন্তা করবে। তো বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করবে না, তখন বেকারত্ব ধন্যবাদ। বাড়বে। ধন্যবাদ আনিস আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সানজানা মিতি, আবার একটু আপনার কাছে আসবো। আপনার কাছে আমি আবারও এই একটু পুরনো জায়গাটা একটু ছোট্ট করে জানতে চাইবো। এই যে বাচ্চাগুলোর ধর্ষণ, খুন, এরপরও কেন আমি দোষী ব্যক্তির মৃত্যুদণ্ডটা কনফার্ম করতে পারছি না? তাহলে এই জায়গাটা আমি শেষ করব কি করে? এই জায়গাটা আসলে মুক্তি পাবো কি করে? এর পাশাপাশি আমি আরেকটা জিনিস জানবো, এই কিছুদিন আগে যে নূরজাহান বেগমের আমরা ঘটনাটা দেখেছি, যে তার 3টি সন্তান, প্রতিষ্ঠিত 3টি সন্তান, এবং তার একটি সন্তানকে সম্ভবত যিনি যুগ্ম সচিব ছিলেন তাকে সম্ভবত অব্যাহতি দেওয়া হয়েছে তার জনপ্রশাসন OSD করা মন্ত্রণালয় হয়েছে। থেকে, ওএসডি, হ্যাঁ আমরা যেটা দেখেছি। তো আসলে আইনের ব্যবহার, আইন আছে বলে কি আমি এভাবে করেই প্রয়োগ করব? কিন্তু এটার আসলে সঠিক একটা সলিউশন কোথায়? সামাজিক যে অবক্ষয় ছিল এখানে, নাকি এখানে আসলে তার স্বাস্থ্যের জন্য যে আমার রাষ্ট্রেরও কিছু করণীয় আছে? আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখুন, সবার সব ধরনের এখানে আলাপ আলোচনা হচ্ছে। জি। তো সব কিছুর মূলে একটা জিনিস আমরা যেটা বুঝতে পারছি, যে অ্যাবসেন্স অফ রুল অফ ল। সো রুল অফ ল, আমাদের যেটা আইনের শাসন, সেটাই কিন্তু আসলে দেখা যায় যে একটা রাষ্ট্রের মূলনীতি, এবং এটার দ্বারা আমরা বুঝতে পারি যে সব কিছুর উপরে আসলে আইন, যে সেই আইন কোনো ব্যক্তির খেয়াল খুশি মতো চলতে পারবে না, কোনো শাসকের খেয়াল খুশি মতো না, বরং সব কিছুর ওপরে আইন। এবং এই আইনের শাসনের যে মূল ভিত্তিগুলো যেগুলো, তার মধ্যে আছে যে আইনের চোখে সবাই সমান। সো যখন আপনি দেখছেন যে সবাই সমান না, ধনী গরিব দুর্বল তারা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যেমন একজন বিচার প্রার্থী দারিদ্রতার কারণে তারা আসলে ন্যায় বিচার পাচ্ছে না, কারণ দেখা যাচ্ছে যে অপরপক্ষ ও অভিযুক্ত বা আসামি পক্ষ যারা, তারা বেরিয়ে আসছে কোনোভাবে আইনের ফাঁকফোকর গলে, এবং তারা দেখা যাচ্ছে যে দুর্বল যারা আছে তার উপরে এক ধরনের চাপ প্রয়োগ করে, একটা পর্যায়ে যে তারা মামলা তুলে নেয়, সাক্ষ্য দিতে যারা আসে তাদেরকে নানাভাবে তারা বাধাগ্রস্ত করে। তারা মানে এই সব কারণেই তো আসলে দেখা যায় যে মামলাগুলোতে নানা ধরনের ডিলে হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে এই যে আইনের শাসনের যে একটা মূল বিষয়, যে আইনের চোখে সবাই সমান, সেই জায়গাটা তো আমরা দেখতে পাই না। আসলে এক একজনের জন্য এক একভাবে আইনের অ্যাপ্লিকেশন হয়ে থাকে, কেউ আইনের ঊর্ধ্বে না। তার মানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সরকার প্রধান কোনো ব্যক্তি আসলে আইনের ঊর্ধ্বে না, কিন্তু সেও আসলে যথাযথ আইনের মানে বিচারিক আওতায় তাকেও আনতে হবে। সো এই বিষয়গুলো আমরা দেখি আমাদের যে স্বাধীন বিচার ব্যবস্থা, যে বিচার বিভাগ যে স্বাধীনভাবে কাজ করবে, সে জায়গাটা ল্যাকিং তো আমরা সবসময় দেখে আসছি, যে দল যখন তারা ক্ষমতায় আছে তখন তারা আসলে সেই বিচার বিভাগকেও তারা আসলে একটা পলিটিসাইজ করে ফেলে, এবং সেখানে একটা চরম রাজনীতিক কীকরণ হয়ে থাকে সেখানে, এবং সেখানে একটা একদমই পলিটিসাইজ করা। সো যার ফলে কিন্তু বিচার বিভাগ কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারে না। আপনি দেখেন যে এক একটা সেন্সেশনাল অনেক ঘটনা ঘটে যখন, তখন বলা হয় যে অমুককে নির্দেশে এত ঘন্টার মধ্যে এই চার্জশিটটা জমা দেওয়া হচ্ছে, বা এত ঘন্টার মধ্যে তদন্ত শেষ হয়ে যাচ্ছে, এত দিনের মধ্যে এটা। সো এটা কেন হবে? প্রতিটি লোক তো আসলে সমানভাবে তার একটা স্বাভাবিক গতিতে বিচার কার্যটা চলবে, এবং কেন মানে কোনো জায়গার থেকে নির্দেশনার প্রয়োজন এখানে হবে? তাহলে তো আমরা বুঝতে পারি যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। তো সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয় যে সেটা আসলে যত যা কিছু হচ্ছে সেটার মূলেই আসলে অ্যাবসেন্স অফ রুল অফ ল, আইনের শাসন আমরা দেখতে পাই না। আইন সবার জন্য যে সমান অ্যাপ্লিকেশন, সেই জিনিসটা আসলে যে মূল পিলার, যেটা একটি কার রাষ্ট্রের দায়িত্ব করা, এটা তো ডেফিনেটলি, এটা তো মানে অফকোর্স এখানে তো রাষ্ট্রের এটা এক ধরনের আইনের শাসন নিশ্চিত করতে হবে, এটাই তো আসলে মেইন পিলার। তো সেই জায়গাটিতে আমরা তো দেখতে পাই যে কখনোই হয় না। হ্যাঁ, দল বদল হয়, সরকার আসে, সরকার যায়, বদল হয়ে যায়, কিন্তু ওই জায়গাটা এত ল্যাকিং থেকে যায় যে ওই নির্দেশনা দিতে হয় তাড়াতাড়ি করে শেষ করার জন্য, প্রায়োরিটাইজ করতে হয়। তো তার মানে আইনের চোখে সবাই সমান। আমরা অবশ্যই চাইবো। ধন্যবাদ মিতি সানজানা আপনাকে। জনাব লোকমান হোসেন, আপনার কাছে একটু আমি শেষ ঘুরে আসি, যিনি আমরা একটু আগে বললাম যে আনিস আলমগীরও কিন্তু একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে আসলে উদ্যোক্তারাই কিন্তু বা ইনভেস্টররা ইন্টারেস্টেড না এখন আমাদের এখানে। আপনি মানে এই জায়গাটাতে আপনি কি বলবেন? আপনি বলছিলেন ব্যাংকের সীমাবদ্ধতার কথা, আপনি বলছিলেন ট্যাক্সের কথা, কিন্তু উদ্যোক্তারা বাংলাদেশে কেন ইনভেস্ট করতে বা ইনভেস্টররা কেন ইন্টারেস্টেড হচ্ছে না, হারাচ্ছেন কেন? জি, ধন্যবাদ। দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা এক্সাম্পল দেখি, যেমন একটা সাকসেস রেটটা দেখি, যে বাংলাদেশে যখন কোনো ফরেন বিনিয়োগকারী বা ফরেন ইনভেস্টর আসে, সে কিন্তু দেখে যে আমার লোকাল কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু বিগ পরিসরে যেতে পারে না। অর্থাৎ এখানে কিন্তু অনেক মানে বলা যায় যে অনেক ফল্ট আছে, অনেক। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, ভ্যাট, মনে করেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা, আরেকটা হচ্ছে এআইটি। যেমন আমার ইন্ডাস্ট্রি হচ্ছে একটা
এই স্পেশাল ইকোনমিক জোন, এটা হচ্ছে হাইটেক পার্কে আমার ইন্ডাস্ট্রিটা। তো এখানে আমাকে বলা আছে যে আমি 10 বছরের ট্যাক্স হলিডে পাবো। তো আমি যদি 10 বছর ট্যাক্স হলিডেতে পাই, আমি তাহলে ইনকাম ট্যাক্সের উপরে আমি কিন্তু 10 বছর কোনো ট্যাক্স দিব না। হোয়ারঅ্যাজ আমার ইন্ডাস্ট্রি শুরু করেছি আমি 5 বছর যাবত, 5 বছর যাবতে আমি এআইটি দিয়ে আসছি, অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে আসছি। এটা কি আমি কোনো রিটার্ন পাচ্ছি না। তো এই যে একটা মানে মিস পলিসি। আরেকটা হচ্ছে আপনার যেমন ভ্যাট, অর্থাৎ আমি যখন আমদানি পর্যায়ে যখন আমি কাঁচামাল আমদানি করি তখন আমাকে ভ্যাট দিতে হচ্ছে 15%, ঠিক আছে। আমি যখন রপ্তানি করি, রপ্তানি করার পর সেটা আমাকে রিটার্ন এই যে ব্যবসায়িকদের এই যে চ্যালেঞ্জগুলো, ভ্যাট, এআইটি, আপনি যে কথাগুলো বলছিলেন, এই জায়গাটা কি আমরা কখনো পলিসি মেকারদের সাথে এই আলোচনাগুলো হয়েছে? অসংখ্যবার বসেছি, অসংখ্যবার কথা বলেছি, মিডিয়াতে বলেছি, আমরা এনবিআরে বলেছি, কিন্তু কোনো আউটপুট আসতেছে না। কেন আউটপুট আসতেছে না এটা আসলে আমাদের তাহলে আপনি কি মনে করছেন এই মুহূর্তে আমাদের কিন্তু রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল আছে, তা ইনভেস্টররা ইন্টারেস্ট হচ্ছে না অনলি ফর দিস রিজন? অবভিয়াসলি। আরেকটা জিনিস দেখেন যে আমাদের এখানে বিদেশি বিনিয়োগ কত কমে যাচ্ছে এবং আরও কমে যাবে। এবং আপনি যদি লাস্ট 2 ইয়ার্সের একটা ডেটা দেখেন যে বাংলাদেশে বিশেষ করে ক্যাপিটাল মার্কেটেও যা অনেক বিনিয়োগ ছিল সেই বিনিয়োগের টাকা কিন্তু উঠে যাচ্ছে। এবং আজকেও দেখবেন যে আজকের পেপারেও আসছে, আমি নাম বলছি যে আজকের পেপারেও আসছে যে একটা ইন্ডাস্ট্রিতে প্রায় 600 লোকের কর্মসংস্থান ভ্যানিশ। লাস্ট উইকে হচ্ছে 2000, এটা কিন্তু একটা বিদেশি প্রতিষ্ঠান। এবং জানতে পারছি যে আরেকটা বিদেশি প্রতিষ্ঠান এটা আছে গাজীপুরের দিকে, প্রায় 40,000 এমপ্লয়ি, এটা বন্ধ হয়ে যাচ্ছে বিকজ অফ পলিসি। যে আমাদের দেশে দেখেন যে কাঁচামাল আমদানির যে পলিসি সেটা ঠিক না, এবং পলিসি দিন দিন ক্রিটিক্যাল হচ্ছে। মানে এমন যদি হতো যে না গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট আসার পরে আগের যে বটলনেক যেগুলো ছিল সেগুলো সলভ হবে, কিন্তু আমাদের দেশে সলভ হচ্ছে না। আর কন্টিনিউয়াসলি যে প্রবলেমটা হচ্ছে যে একটা বিদেশি বিনিয়োগকারী বা আমরা দেশেও যারা উদ্যোক্তা আছে আমরা কিন্তু পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা খুব বেশি দেখি। আজকে দেখেন যে মানুষের পেটে যদি ভাত না থাকে সে কিন্তু রাস্তায় মিছিল করতে আসে না। একটা জিনিস দেখেন যে একটা সময় মিছিলে অনেক লোক হতো, আমরা লাস্ট 2টা নির্বাচনে দেখি যে মিছিলে লোক নাই। কেন লোক নাই? একটা রিক্সাওয়ালাও একদিনে 1000 টাকা ইনকাম করে, কিন্তু আপনি কি মিছিলে একটা লোক আসলে তাকে 1000 টাকা দিতে পারবেন? সম্ভব না, কারণ একটা মিছিলে 50,000 লোক আসতে পারে। তা আপনি যদি একটা নির্বাচনে সাপোজ মনে করেন আপনি 20 দিন প্রচারণা করতে পারবেন, তো 20 দিনে কি আপনি প্রতিদিন হচ্ছে যে 10 লাখ 20 লাখ করে টাকা আপনি দিতে পারবেন? এটা কিন্তু সম্ভব না। অর্থাৎ আমাদের মানুষ কিন্তু এখন অনেকটাই কর্মমুখী, তারা কাজ করতে চায়। তো সেই জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার জন্য আসলে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা মূল হচ্ছে যে আপনার আইনের শাসন যেটা আছে, যে আইনটা যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার ওয়ান স্টপ সার্ভিসেস অ্যাক্ট ছিল যেটা ফরেন মানে ডিরেক্ট ইনভেস্টমেন্ট। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এই সময়কার ন্যায় বিচার, রাষ্ট্র রাজনীতি, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আসলে আপনার কাছে কোনটি বেশি মনে হয় উল্লেখযোগ্য? আমরা কি জবাবদিহিতা চাই, নাকি এই মুহূর্তে সাময়িক যে রাজনীতি সেই রাজনীতির স্থিতিশীলতা চাই, নাকি ন্যায় বিচার চাই, নাকি অর্থনৈতিকভাবে আমরা আসলে একেবারে স্বাবলম্বী হতে চাই? আপনাদের কাছেও প্রশ্ন থাকলো যে আপনারা আসলে কোনটি চান। এখানেই আজকে শেষ করতে চাই চ্যানেল আই রাউন্ড টেবিল। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।